হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দ্য মিডি ল্যাবের নতুন একটা লেকচার ক্লাসের ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকের ভিডিওটাতে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ইউরিন অ্যানালিসিস দিয়ে। তো ইউরিন অ্যানালিসিসের ওপর তোমরা অনেকেই এমসিকিউ এর জন্য আমাকে বলেছিলে, তো আমি এটা একটা লেকচার ক্লাসের মতনই দেবো, একটা লেকচার ক্লাস যেটাতে পুরোটা কাভার করা থাকবে। তো সেখানে আমি দেখবে তোমাদেরকে এমসিকিউগুলো বলে বলে দেবো, তোমরা একটু খাতা পেন নিয়ে বসো যাতে তোমরা নোট ডাউন করতে পারো ইম্পর্টেন্ট যে নোটগুলো বলবো, যে এমসিকিউগুলো বলবো বা যে পয়েন্টগুলো বলবো, ঠিক আছে? তো চলো ভিডিওটাকে শুরু করে দিই। তার আগে বলে নিই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যে স্টুডেন্টস আরও বাকি যারা আছে ক্লাসের বা হচ্ছে তোমার বন্ধুবান্ধব, তাদের সবার সাথে শেয়ার করে দিও যাতে সবাই ভিডিওগুলো দেখতে পারে আর হচ্ছে তারা ইজিলি ব্যাপারটাকে বুঝতে পারে, ঠিক আছে? তো চলো আর দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। তো প্রথমেই হচ্ছে ইউরিন অ্যানালিসিস। ইউরিন অ্যানালিসিসটা কি সেটা আগে তোমাদেরকে জানতে হবে। ইউরিন অ্যানালিসিস আর কিছুই নয়, যেটা আমরা প্রেসক্রিপশানে ডাক্তারবাবুরা দেখবে লেখে ইউরিন ফর REME, ঠিক আছে? REME মিনস হচ্ছে কি, REME মানে হচ্ছে রুটিন এক্সামিনেশন অ্যান্ড মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন, এটাই লেখা থাকে দেখবে। যে কোনো প্রেসক্রিপশন, ডাক্তারবাবুর প্রেসক্রিপশন যারা তোমরা দেখেছো তারা বুঝতে পারবে ইউরিন REME এইভাবে লেখা থাকে। ইউরিন REME টোটালটা কী কী টেস্ট পড়ে, কী কী জিনিস দেখতে হবে সেটাই আজকে এই ভিডিওটাতে ডিসকাস করব। তো প্রথমেই যেটা করতে হবে, যে কোনো টেস্ট করার আগে তার সবথেকে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা কি না, স্যাম্পল কালেকশন, ঠিক আছে? তো এখানে হোয়াট ইজ ইউরিন অ্যানালিসিস এটা একটু ডিটেলসে বলা আছে। ইউরিন অ্যানালিসিসটা কী জিনিস তোমরা চাইলে এখানে পজ করে দেখে নিতে পারো, এখানে সেরকম কিছু বোঝার নেই, তোমরা যেহেতু অলরেডি জানো। তো সেই জন্য আমি ওই ব্যাপারটাকে, প্রথমে যে কোশ্চেনটা ছিল সেটাকে আমি একটু বাদ দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোয়াই ইউরিন অ্যানালিসিস, কেন প্রয়োজন, ইউরিন অ্যানালিসিসটা কেন দরকার। এই কোশ্চেনগুলো আমি বারবার করে বলছি, যারা রিসেন্ট WBHRBর যে ইন্টারভিউটা আছে সেখানেও কিন্তু এই কোশ্চেনগুলো পড়বে বা এই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে। খুব নর্মাল কোশ্চেন, কিন্তু তোমাদের জেনে রাখাটা দরকার। তোমাকে যদি হঠাৎ করে কেউ জিজ্ঞাসা করে যে ইউরিন REME বা ইউরিন অ্যানালিসিস করার প্রয়োজনীয়তাটা কী, তাহলে হুট করে তুমি জানো কিন্তু সেভাবে গুছিয়ে কিন্তু উত্তরটা দিতে পারবে না। তো সেটার জন্য তোমাদেরকে ভালো করে যদি স্মুথলি অ্যান্ড ফ্লোলেসলি যদি উত্তর দিতে হয় তাহলে এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। প্রথমে হচ্ছে জেনারেল এভ্যালুয়েশন অফ হেলথ। আমাদের যে হেলথের জেনারেল এভ্যালুয়েশন মানে একটা ওভারঅল আমাদের হেলথটা কেমন আছে সেটা এভালুয়েট করার জন্য আমাদের ইউরিন অ্যানালিসিস প্রয়োজন। নেক্সট হচ্ছে ডায়াগনোসিস অফ ডিজিজ অর ডিসঅর্ডার ইন দ্য কিডনি অর ইউরিনারি ট্র্যাক্ট, মানে আমাদের কিডনিতে অথবা ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে কোনো যদি মানে ডিজিজ বা ডিসঅর্ডার থেকে থাকে সেটা ডায়াগনোসিস করার জন্য আমাদের দরকার। সাপোজ UTI হয়েছে বা হচ্ছে কিডনিতে কোনো প্রবলেম হয়েছে, গা হাত পা ফুলছে পেশেন্টের, সেই ক্ষেত্রে পেশেন্টের জন্য ইউরিন টেস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার সাথে যাদের UTI হচ্ছে, ইউরিনে জ্বালা করছে বা ইউরিনটা ঠিক ফ্লোতে হচ্ছে না, তো সেই ক্ষেত্রে ডাক্তার দেখবে ইউরিন REME টেস্ট ম্যান্ডেটরি দেয়। নেক্সট হচ্ছে কি ডায়াগনোসিস অফ আদার হচ্ছে সিস্টেমিক ডিজিজ দ্যাট এফেক্ট দ্য কিডনি ফাংশন। যে কোনো আদার্স ডিজিজ যেগুলো হচ্ছে নেফ্রাইটিক সিনড্রোম যেগুলো থেকে থাকে, নেফ্রোটিক ডিজিজ বা কিডনিতে যদি কোনো অন্য আদার্স প্রবলেম থাকে সেই ক্ষেত্রেও ইউরিন অ্যানালিসিসটা করতে দেয়। মনিটর অফ পেশেন্ট উইথ ডায়াবেটিস, এটা তো খুবই ইম্পর্টেন্ট, কারণ ডায়াবেটিস পেশেন্টের জন্য ইউরিন REMEটা মোস্ট ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট টেস্ট। সবার প্রথমে ব্লাড টেস্টের সাথে সাথে হচ্ছে একটা ফাস্টিং পিপির সাথে সাথে একটা ইউরিন REME ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে একদম মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে স্ক্রিনিং ফর ড্রাগ অ্যাবিউজ, যারা ড্রাগ নেয় তাদের ক্ষেত্রেও কিন্তু ইউরিন অ্যানালিসিস প্রয়োজন। কারণ কি, এইসব ড্রাগ বা হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে যেটা হয়, ইউরিনের মধ্য দিয়ে হচ্ছে যে গ্লুকোজ বা বলো বা হচ্ছে অ্যালবুমিন বলো এক্সক্রিয়েট করে। তো সেই গ্লুকোজ বা অ্যালবুমিন নর্মালি ইউরিনের ক্ষেত্রে কিন্তু এক্সক্রিয়েশনটা কিন্তু নর্মাল নয়। তো যখনই সেটা এক্সক্রিয়েট করবে, অর্থাৎ তার মানে হচ্ছে কি কিডনিতে ঠিকঠাক ফিল্টারেশন হচ্ছে না, তার মানে কি হচ্ছে কিডনি এফেক্টেড হচ্ছে। তো সেই জিনিসটাই পিছন দিক থেকে এরকমভাবে অ্যানালিসিস করতে করতে গেলে দেখা যাবে যে তার কিডনিতে কোনো প্রবলেম হচ্ছে বা হচ্ছে সাময়িকভাবে তার UTI হয়েছে, যার জন্য তার ইউরিনে প্রোটিন পাওয়া যাচ্ছে। তো এই জিনিসগুলো ডায়াগনোসিস করার জন্য আমাদের ইউরিন অ্যানালিসিসটা প্রয়োজন।
প্রয়োজন। আশা করছি বুঝতে পেরেছো। একটা খাতা আর পেন নিয়ে বসো এবং যে পয়েন্টগুলো আমি বলছি সেগুলো ছোট্ট ছোট্ট করে এখানে নোট ডাউন করো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কালেকশন অফ ইউরিন স্পেসিমেন, যেটা থার্ড সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কালেকশন। প্রত্যেকটা জিনিসের কালেকশন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা তোমাদেরকে ভাইভাতে জিজ্ঞাসা করবে, যখন তোমরা ইন্টারভিউয়ে যাবে সেখানে জিজ্ঞাসা করবে যে কালেকশন অফ স্যাম্পল, ব্লাড স্যাম্পল হতে পারে, স্পুটাম স্যাম্পল হতে পারে, ইউরিন স্যাম্পল হতে পারে, যে কোনো স্যাম্পল তোমাদের কালেকশনের স্ট্যান্ডার্ড প্রসিডিওর তোমাদেরকে জানাটা খুবই দরকার। তো ইউরিন কালেকশনের যে স্ট্যান্ডার্ড প্রসিডিওর যেটা হচ্ছে সেটা কি না, ইউরিন স্যাম্পল অনেক রকমের হতে পারে। প্রথমে এটা জানতে হবে যে কোন স্যাম্পলটা কোন টেস্টের জন্য প্রয়োজন, ঠিক আছে। আমার যদি ফার্স্ট মর্নিং স্যাম্পল হয় ইউরিন আরইএমের জন্য ফার্স্ট মর্নিং স্যাম্পলটাকে প্রেফার করা হয়। যদি 24 আওয়ার্স ইউরিন থাকে তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টকে সারা দিনের 24 ঘন্টার ইউরিনটা কালেক্ট করতে হবে কি না একটা বড় কন্টেনারের মধ্যে, এবং সেই কন্টেনারটাতে ভালো করে মিক্স করে টোটাল 24 ঘন্টার মধ্যে যা ইউরিন হয়েছে সেটা একটা ছোট কন্টেনার আছে সেই কন্টেনারের মধ্যে ট্রান্সফার করতে হবে এবং এটা হচ্ছে ল্যাবরেটরিতে স্যাম্পলটা পাঠাতে হবে, ঠিক আছে। তো কিভাবে করবে কালেকশনটা? তো প্রথমে হচ্ছে হোয়াইট মাউথ কন্টেনার হবে এবং সেটা ক্লিন আর ড্রাই হতে হবে। হোয়াইট মাউথ মিন্স হচ্ছে এই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বলতে হবে। হোয়াইট মাউথ কেন না, চওড়া মুখওয়ালা, দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, চওড়া মুখওয়ালা কিসের জন্য, কারণ ইউরিনটা কালেক্ট করতে গিয়ে যেন সাইডে পড়ে না যায়, তো সেই জন্য হচ্ছে চওড়া মুখওয়ালা এই কন্টেনারটাই প্রয়োজন। এবং এটা তোমাদেরকে বলতে হবে যে হোয়াইট মাউথ, ক্লিন অ্যান্ড ড্রাই। ক্লিন অবশ্যই দরকার, তার সাথে হচ্ছে ড্রাই থাকতে হবে। আগের থেকে যেন এই কন্টেনারে কোনো জল বা অন্য কিছু না থাকে এবং এটা দেখবে সিল করা থাকে অনেক সময়, কারণ যেগুলো কালচারের জন্য করতে হয় পাঠাতে হয় সেই স্যাম্পেলগুলো কিন্তু স্টেরিলিটি মেনটেন করাটা খুবই প্রয়োজন। তো সেই জন্য বারবার এই যে ঢাকনাটা আছে সেটা কিন্তু খোলা চলবে না, একমাত্র যখন কালেকশন করবে ডিউরিং দ্য কালেকশন এটা কিন্তু প্রয়োজন। ওকে, আশা করছি কালেকশনের ব্যাপারটা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে এবারে হচ্ছে প্রিজার্ভেশনের একটা পার্ট থাকে যেটা ছোট্ট করে একটুখানি বলে নিই। স্যাম্পেলটা কালেকশনের উইথিন 2 আওয়ার্স কিন্তু ল্যাবরেটরির মধ্যে স্যাম্পেলটা পৌঁছে যাওয়াটা খুবই প্রয়োজন। যদি সেটা কোনো কারণে ডিলে হয়, মানে অনেক দূর থেকে স্যাম্পেল কালেক্ট করতে হচ্ছে, সেই ক্ষেত্রে এখানে প্রিজার্ভেশনের কিছু কিছু নিয়ম আছে, সেগুলো এখানে মেনটেন করা যেতে পারে। কারণ কি ইউরিন স্যাম্পেলটা যদি আমরা প্রিজার্ভ না করি তাহলে যে ইউরিনের যে কন্টেনার আছে সেটার মধ্যে ব্যাকটেরিয়া ফর্ম করে যাবে এবং কন্টামিনেশন হয়ে যাবে। তো ব্যাকটেরিয়া যাতে ফর্ম না করে সেই জন্য কি হচ্ছে না অনেকগুলো প্রিজারভেটিভ এখানে ইউজ করা হয়, ঠিক আছে। প্রিজারভেটিভের নাম কটা তোমরা একটুখানি খাতায় নোট ডাউন করে নাও, আমি একটুখানি ফাঁকা জায়গাতে ওটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো এখানে প্রিজারভেটিভ, ইউরিনের জন্য যে প্রিজারভেটিভ ইউজ করা হয় সেই প্রিজারভেটিভটার আমি নাম বলছি। নাম্বার 1 হচ্ছে কি না বোরিক অ্যাসিড, এটা খাতায় নোট ডাউন করো সাথে সাথে, এখানে হচ্ছে বোরিক অ্যাসিড, ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে বোরিক অ্যাসিড ইউজ করা যেতে পারে প্রিজারভেটিভ হিসাবে। কীরকমভাবে কত মাত্রায় ইউজ করবে না 1 গ্রাম অ্যাডেড টু 100 ml ইউরিন, ঠিক আছে। 1 গ্রাম ইউজ করতে হবে 100 ml ইউরিনের জন্য। ওকে, এটা আমি মুছে দিচ্ছি। নেক্সট হচ্ছে কি না, প্রথমে বললাম বোরিক অ্যাসিড, নেক্সট হচ্ছে 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড HCl। কনসেন্ট্রেটেড HCl মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। এটা কিভাবে দেবে না, এটা জেনারেলি ইউজ করা হচ্ছে কখন না 24 আওয়ার্স যখন ইউরিন স্যাম্পল থাকে তখন এটাকে ইউজ করা হয়। কারণ কি 24 ঘন্টা পর্যন্ত একটা স্যাম্পল যদি ইউরিন যদি মানে কোনো কন্টেনারে রেখে দেওয়া হয় তাহলে সেখানে কি হবে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল বা হচ্ছে ফাঙ্গাল হতে পারে বা হচ্ছে ভাইরাল যে কোনো ধরনের মানে মাইক্রো অর্গানিজম সেখানে গ্রোথ করতে পারে। তাহলে কি হবে, যখনই সেখানে মাইক্রো অর্গানিজম গ্রোথ করবে, মাইক্রো অর্গানিজম তাদের যে মানে মেটাবলিজম বা তাদের যে খাবার জন্য যে জিনিসটা ইউজ করবে সেটা কি করবে, আমাদের ইউরিন থেকেই সেই মানে তাদের নিউট্রিশনটা নেবে, যার ফলে কি হবে তার বাই প্রোডাক্ট হিসাবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আদার্স ওদের বিভিন্ন জিনিস তৈরি হবে, যেগুলো কি হবে আমাদের ইউরিনের যে টেস্টগুলো হয় অর্থাৎ প্রোটিন বা হচ্ছে গ্লুকোজ এইসব জিনিসগুলো যখন আমরা এস্টিমেট করতে যাব তখন প্রপার ভ্যালু পাবো না। তখন হচ্ছে প্রপার ভ্যালু কেন পাবো না, কারণ হচ্ছে তারা যে প্রোটিনটা বা হচ্ছে যে গ্লুকোজটা ইউরিনের মধ্যে প্রেজেন্ট আছে সেটাকে তারা ইউটিলাইজ করে দিচ্ছে বা তাদের বাই প্রোডাক্ট হিসাবে আরও অনেক জিনিস তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে অরিজিনাল ভ্যালুটা আমরা পাচ্ছি না। তো নেক্সট হচ্ছে কি না, সেকেন্ড আমি বললাম কনসেন্ট্রেটেড HCl ইউজ করতে হবে। এটার পরিমাণটা কত হবে, এটা হচ্ছে 10 ml পার 24 আওয়ার ইউরিন স্যাম্পেলে 150 ml ইউরিনের মধ্যে এটা দিতে হবে কত 10 ml দিতে হবে 100
50 ml ইউরিনের মধ্যে। ওকে, এটা হচ্ছে কনসেন্ট্রেটেড HCl, জেনারেলি ইউজ করা হচ্ছে 24 আওয়ার ইউরিন স্যাম্পেলের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে থার্ড আর একটা প্রিজারভেটিভ আমরা ইউজ করতে পারি, যেটা হচ্ছে কি না ফরমালিন। ফরমালিন আর একটা কোথায় ইউজ করা হয় বলো তো, নিচে কমেন্ট করে জানাবে ফরমালিন কোথায় ইউজ করা হয়। মানে একটা ম্যাসিভ পরিমাণে, একটা হিউজ পরিমাণের মানে এর ইউজ আছে ফরমালিনের, যেটা খুব ইম্পর্টেন্ট, মানে খুব কমন জিনিস, তোমরা আশা করি জানো। এটা কিন্তু আমি তোমাদের কাছে প্রশ্ন থাকলো, নিচে কমেন্ট করে জানাবে যে ফরমালিন অ্যাজ এ ফিক্সেটিভ কোথায় ইউজ করা হয়। ওকে, তো তিনটে জিনিস আমি বললাম। ফার্স্ট হচ্ছে বোরিক অ্যাসিড, সেকেন্ড হচ্ছে কি না হাইড্রোক্লোরিক অ্যাসিড। ফার্স্ট হচ্ছে বোরিক অ্যাসিড বললাম, সেকেন্ড হচ্ছে HCl কনসেন্ট্রেটেড, আর থার্ড হচ্ছে ফরমালিন। এই তিনটে প্রিজার্ভেশনের জন্য ইউজ করা হবে। যারা বলছিলে MCQ জানবে, MCQ ইউরিনের ওপর MCQ কী হতে পারে, তারা কিন্তু এই কোশ্চেনটাকে নোট ডাউন করে নাও। আর যারা HRB ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারাও কিন্তু এটাকে নোট ডাউন করে নাও। ওকে, নেক্সট হচ্ছে দেখো কী স্যাম্পেল হতে পারে, স্যাম্পেল টাইপটাও তোমাদেরকে জানতে হবে, কী স্যাম্পেল হতে পারে। ফার্স্ট হচ্ছে র্যান্ডাম স্যাম্পেল হতে পারে, র্যান্ডাম যে কোনো টাইমে আমি দিতে পারি, সেটা হচ্ছে রুটিন স্ক্রিনিংয়ের জন্য, কেমিক্যাল এক্সামিনেশনের জন্য ইউজ করা হয়। নেক্সট হচ্ছে যেটা মোস্ট প্রেফারেবলি ইউজ করা হয়, সেটা হচ্ছে মর্নিং স্যাম্পেল। ঠিক আছে, মর্নিং স্যাম্পেল অর্থাৎ ফার্স্ট যে ইউরিনটা হচ্ছে মিড স্ট্রিম ক্লিন ক্যাচ। দেখো মিড স্ট্রিম ক্লিন ক্যাচ, এই কথাটা কিন্তু কালেকশনের সময়তেও বলতে হবে। মিড স্ট্রিম কথাটার মানে হচ্ছে মাঝের ইউরিনটা, অর্থাৎ প্রথমের যে ইউরিনটা আছে, ফার্স্ট ইউরিনটা, সেটা একটুখানি বেরিয়ে যাবে। মাঝের যে ইউরিনটা আছে সেটা ইউজ করার কি প্রয়োজনীয়তা না, সেটা হচ্ছে আমাদের যখন রাত্রেবেলায় ঘুম থেকে উঠি বা যে কোনো সময়, যেটা আমাদের ইউরিনের যে ইউরিনারি ট্র্যাক্টের যে অর্গান আছে, অর্থাৎ ইউরেথ্রা হতে পারে বা যে পেনিস হতে পারে, যেখানেই হোক না কেন, সেখানে কি হয় ব্যাকটেরিয়া মানে জমে থাকে। মানে ব্যাকটেরিয়া যে কোনো আমাদের শরীরে কমেন্সাল তো অর্গানিজম থাকেই আমাদের স্কিনের মধ্যে, সরি, তো কমেন্সাল অর্গানিজম কিছু থেকে থাকে, তার সাথে ইউরিনের যে অর্গান, ইউরিনারি যে অর্গানগুলো, সেখানেও ব্যাকটেরিয়া জমে থাকে। তো ফার্স্ট ইউরিন যখন আমরা এক্সক্রিয়েট করি, তখন সেই ব্যাকটেরিয়াগুলো তার সেই ফ্লোতে বেরিয়ে যায়। তো যদি ফার্স্ট ইউরিন স্যাম্পেলটা আমরা নিই, প্রথমেই যেটা ইউরিন হচ্ছে, তাহলে তার সাথে কী হবে, আমরা ব্যাকটেরিয়াটাকেও, যে স্কিনের মধ্যে যে ব্যাকটেরিয়াটা থাকছে সেটাকেও কালেক্ট করা হয়ে যাচ্ছে। তার ফলে কী হবে, যখন কালচার করতে যাব, তখন কি হচ্ছে, আমার ইউরিনের ইউটিআই যেটা করছে, যে কজেটিভ অর্গানিজম, সেই কজেটিভ অর্গানিজমটাকে আমরা পাবো না, তার জায়গায় পাবো কি কমেন্সাল কিছু অর্গানিজম পেয়ে যাব, তারা গ্রোথ দিয়ে দেবে, বা হচ্ছে যেগুলো স্কিনের ওপরে আদার্স যদি কোনো কিছু ইনফেক্টিভ অর্গানিজমও থাকে, সেগুলো দিয়ে দেবে। কিন্তু অ্যাকচুয়ালি তো তাকে আমরা ডিটেক্ট করতে চাইছি না, আমরা ডিটেক্ট করতে চাইছি ইউরিনের মধ্যে, অর্থাৎ ব্লাডারের মধ্যে যে ব্যাকটেরিয়াটা আছে তাকে ডিটেক্ট করতে চাইছি, নাকি আমাদের ইউরেথ্রা অথবা পেনিসের মধ্যে, স্কিনের মধ্যে যেটা আছে তাকে ডিটেক্ট করতে চাইছি। তো তাহলে কী হবে, একটা ফলস পজিটিভ রিপোর্ট একটা আমরা পাবো। সো সেই জন্য হচ্ছে কি না মিড স্ট্রিম ইউরিনটা নিতে হবে। তো প্রত্যেকটা জিনিস আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি তোমাদেরকে, ভাইবার সময় প্রত্যেকটা টার্ম জিজ্ঞাসা করবে, কেন মিড স্ট্রিম, মিড স্ট্রিম কেন, তার উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, তো মিড স্ট্রিম ইউরিনটা নিতে হবে যাতে প্রথমকার ব্যাকটেরিয়াটা বেরিয়ে যায়, তারপরে হচ্ছে আমরা মিড স্ট্রিমটা নিলে কি হবে, সেই সম্ভাবনাটা অনেকটা চান্সেস কমে যাচ্ছে। ক্লিন ক্যাচ, ঠিক আছে, মানে পরিষ্কার ইউরিনটা আমরা নেব। পরিষ্কার ইউরিন মানে যেটা প্রথমে হয়ে যাচ্ছে, তারপরের যে মানে একদম ফ্লোতে যে ইউরিনটা থাকছে সেটা নেব। ওকে, তো এটা হচ্ছে কালচারের জন্য খুব ইম্পর্টেন্ট, কালচার হোক বা হচ্ছে REMEর জন্যও এটা দরকার। কালচারের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ কি, কারণ হচ্ছে এখানে আমরা যে সাসপেক্টেড যে অর্গানিজম তাকে আমরা ডিটেক্ট করতে চাইছি, সেই জন্য এর ভ্যালুটা আরও বেড়ে যায় এই কালচারের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে 24 আওয়ার্স ইউরিন। ঠিক আছে, 24 আওয়ার্স ইউরিন কী হয়, এটা হচ্ছে গোটা ইউরিনটা যেটা বললাম, একটা বড় একটা জার নেওয়া হয়, 2 লিটারের মতো, 2 লিটারের একটা জার নেওয়া হচ্ছে। 2 লিটার বা 3 লিটারও কোনো কোনো ক্ষেত্রে লেগে যেতে পারে, কারণ যাদের প্রচুর পরিমাণে ইউরিন হয়, যেগুলো ডায়াবেটিস পেশেন্ট থাকে, তাদের কি হয়, ইউরিনের ভলিউমটা অনেকটা বেশি হয়, সেই ক্ষেত্রে একটু বেশি কন্টেনার নিতে হতে পারে। আর এই যে কন্টেনারগুলো আছে, এইগুলোতে মার্ক করা থাকে। ঠিক আছে, এটাতে যেমন হচ্ছে যে মানে 1 ml, 2 ml, 3 ml, 4 ml এরকম করে মার্ক করা থাকে। তো এই যতটা ইউরিন করবে টোটাল 24 আওয়ার্সের মধ্যে, সেই যে ভলিউমটা, সেইটা টোটাল যে ভলিউমটা সেটা মেজার করে রাখতে হবে। সাপোজ হচ্ছে 2 লিটার ইউরিন আমার 24 আওয়ার্সে হয়েছে। ঠিক আছে, তারপরে কি হবে না, সেই যে কন্টেনারটা, সেখান থেকে একটা ভালো করে মিক্স করে নিয়ে একটা ছোট কন্টেনারের মধ্যে আমি 30 ml বা 20 ml ইউরিন আমি ল্যাবরেটরিতে স্যাম্পেল হিসাবে পাঠাবো। ওকে, আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি তোমাদেরকে। নেক্সট আর একটা স্যাম্পেল হয়, যেটা হচ্ছে পোস্ট প্যারেন্ডিয়াল। পোস্ট প্যারেন্ডিয়াল স্যাম্পেল মানে 2 ঘন্টা আফটার মিল, যেমন হচ্ছে PPBS,
পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার, যেটা হচ্ছে কি না 2 ঘন্টা আফটার মিল, ঠিক আছে। এটার কিসের জন্য প্রয়োজন? যাদের হচ্ছে গ্লুকোজ বা ডায়াবেটিসের যেগুলো মনিটরিং করতে হয়, ডিটারমিনেশন অফ গ্লুকোজ ইন ডায়াবেটিক মনিটরিং, তো তাদের ক্ষেত্রে প্রয়োজন যে কতটা ইউরিনের মধ্যে দিয়ে কতটা গ্লুকোজ সে এক্সক্রিয়েট করছে। ফার্স্ট যখন মানে খালি পেটে দিয়েছিল, এফবিএস দিয়েছিল, তখন তার ইউরিনে কত পরিমাণ সুগার ছিল, আর পিপিভিএস যখন দিল তার সেই ইয়েটাতে ইউরিনের মধ্যে দিয়ে কত পরিমাণ গ্লুকোজ এক্সক্রিয়েট করছে, তো সেটা হচ্ছে একটা মনিটরিং করা হয়। ওকে, তো এগুলো যারা সিকেডি পেশেন্ট থাকে বা যারা ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট হয়। নেক্সট হচ্ছে ইউরিন অ্যানালাইসিস, হোয়াট টু লুক ফর, মানে কি কি দেখবো। ওকে, তো এতক্ষণ গেল স্যাম্পল কালেকশন, তারপর হচ্ছে স্যাম্পল প্রিজার্ভেশনের কথাটা বললাম, আর কি কি স্যাম্পল হয় সেটা আমি বললাম। তো নেক্সট দেখো, এবার হচ্ছে ইউরিন অ্যানালিসিস আসছে। ইউরিন অ্যানালিসিসের জন্য আমার কি কি জিনিস দেখতে হবে, কি কি মানে মেন জিনিস আমাকে দেখতে হবে, সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক অথবা ফিজিক্যাল এক্সামিনেশন, মানে বাইরে থেকে। ম্যাক্রোস্কোপি মিন্স বাইরের থেকে যেটা দেখা, মাইক্রোস্কোপি মিন্স আন্ডার মাইক্রোস্কোপ। ম্যাক্রোস্কোপি মিন্স হচ্ছে বাইরে থেকে যেটা আমরা মানে খালি চোখে দেখতে পাচ্ছি, সেই এক্সামিনেশনটাকে বলবো ম্যাক্রোস্কোপিক এক্সামিনেশন, যেটা পড়ছে ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে। নেক্সট হচ্ছে কেমিক্যাল এক্সামিনেশন, মানে হচ্ছে বিভিন্ন ধরনের রিয়েজেন্ট মিশিয়ে তার সাথে বিক্রিয়া করিয়ে যে টেস্টগুলো আমরা করি, প্রোটিন, গ্লুকোজ, কিটোন বডিজ, এইসব জিনিসগুলো। আর থার্ড হচ্ছে মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন, ঠিক আছে। মাইক্রোস্কোপি মানে হচ্ছে আন্ডার মাইক্রোস্কোপে যেসব অর্গানিজমগুলো আমরা পাবো, যে মানে ইউরিনের যে সেডিমেন্টটা থাকে সেখান থেকে আমরা যা কিছু পাবো, সেটাতে আরবিসি থাকতে পারে, ডাব্লিউবিসি থাকতে পারে, কোনো কাস্ট থাকতে পারে, ক্রিস্টাল থাকতে পারে, সেই জিনিসগুলো। তাহলে আমরা কি পড়লাম? ইউরিন অ্যানালিসিসের জন্য আমাদের কি করতে হবে, এখানে তোমাদেরকে ছোট্ট করে একটুখানি বলে দিই। ইউরিন অ্যানালিসিসে আমরা কি দেখব? ফার্স্ট হচ্ছে আমরা দেখব ফিজিক্যাল এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন দেখব। নেক্সট হচ্ছে 2 কি দেখব? 2 হচ্ছে কেমিক্যাল এক্সামিনেশন দেখব। খাতাতে এটা নোট ডাউন করো, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা কি দেখলাম? কেমিক্যাল এক্সামিনেশন। আর 3 নাম্বার কি দেখব? 3 নাম্বার হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। বারবার এটা চলে যাচ্ছে, এখানে একটা ফাঁকা জায়গায় তোমাদেরকে দেখায়, ঠিক আছে। ফাঁকা জায়গায় হচ্ছে দেখলাম প্রথমে দেখলাম কি ফিজিক্যাল, PHYSICAL ফিজিক্যাল এক্সামিনেশন। 2 নাম্বার দেখব কেমিক্যাল এক্সামিনেশন। 3 নাম্বার দেখব মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, ঠিক আছে। এই 3টে হচ্ছে আমরা দেখব, 3টে খুবই ইম্পর্টেন্ট ইউরিন অ্যানালিসিসের ক্ষেত্রে। ইউরিনের যদি কোনো প্যাড দেখো, ইউরিনের রিপোর্ট প্যাড, তাহলে দেখবে 3টে এক্সামিনেশনে সেখানে বলা আছে, এবং তার মধ্যে কি কি টেস্ট পড়ে সেটাও আমি বলবো, ঠিক আছে। তো এই আজকের এই পার্টটা, এটা পার্ট 1 হিসাবে দিচ্ছি, কারণ হচ্ছে কি এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তো যার জন্য হচ্ছে 16 মিনিট, অলরেডি 17 মিনিটের ভিডিও হয়ে গেছে, তাহলে এটা পার্ট 1 হিসাবে থাক। আর নেক্সট হচ্ছে বাকি পার্টগুলো তোমাদেরকে পরের ভিডিওতে আমি দেবো, ওকে।